हेलो फ्रेंड्स, वेलकम टू sarthakeducare यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর B.Ed এন্ট্রান্স টেস্ট বা অ্যাডমিশন টেস্ট এর জন্য টিচিং অ্যাপটিটিউড থেকে ক্লাস 3 তে আলোচনা করব ইনক্লুসিভ, চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন নিয়ে। ফ্রেন্ডস, প্রথমে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। হোয়াট ইজ ইনক্লুসিভ এডুকেশন, হোয়াট ইজ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রেসিভ এডুকেশন, এই তিনটি কনসেপ্টের পুরো ক্লিয়ার করব ধারণা। তারপর থাকবে আপনাদের জন্য 20টি গুরুত্বপূর্ণ MCQ। দেখুন, টিচিং অ্যাপটিটিউড এ ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন থেকে পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে, তাই আপনারা ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্লিজ, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই আমাদেরকে মোটিভেট করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ইনক্লুসিভ এডুকেশন। দেখুন, এই ইনক্লুসিভ এর রুট ওয়ার্ড হলো ইনক্লুশন। ঠিক আছে, ইনক্লুশন কথার অর্থ হলো ইনক্লুড করা, অর্থাৎ সামিল করা। তো ইনক্লুসিভ এডুকেশন ডেমোক্রেটিক কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মতো দেশ যেখানে নানা জাতি, ধর্ম, বর্ণের লোক রয়েছেন। ঠিক আছে, এখানে বিবিধতার মধ্যে একতা হলো আমাদের দেশের পরিচয়, ইউনিটি ইন দ্য মিডস্ট অফ ডাইভার্সিটি। তো এমন দেশে ইনক্লুসিভ এডুকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কেননা আমাদের দেশে ভেদাভেদ হয়ে থাকে কখনো কখনো। তো এই ভেদাভেদ যাহাতে না হয়, সকল ছাত্রছাত্রী যেন সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে, সেটার জন্য চাই ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশনের অর্থ হলো এমন এক শিক্ষা ব্যবস্থা, এটাকে হিন্দি ভাষায় সমাবেশী শিক্ষা ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, মানে এখানে কি করা হবে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, কাস্ট, ক্রিড সব কিছু নির্বিশেষে সকল ছাত্রছাত্রীকে এক পদ্ধতিতে, একই শ্রেণীকক্ষে, একই বিদ্যালয়ের মধ্যে পাঠদান করা হবে। পরিবেশ থাকবে সম্পূর্ণ এক। ঠিক আছে, তো দেখুন, এই হলো ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব, যাহাতে কোনো ছাত্রছাত্রী বঞ্চিত না থাকে, সেজন্য ইনক্লুসিভ এডুকেশন এর ধারণা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে এমন কোনো ছাত্র বা ছাত্রীকে বঞ্চিত করা হয় না যাহাদের বিশেষ কিছু সমস্যা রয়েছে। আপনি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের অবজার্ভ করলে এটা অবশ্যই পাবেন যে প্রত্যেক ছাত্র বা ছাত্রীর কোনো না কোনো বিশেষ গুণ আছে। এবার এ বিশেষ গুণ কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে তার একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে বাধা হয়েও দাঁড়ায়। তো এমন যে স্পেশাল নিড বিশিষ্ট ছাত্রছাত্রী, তাহাদেরকে যাহাতে বঞ্চিত না করা হয়, সেই সমস্ত ছাত্রছাত্রীকে একই গতিতে, একই বিদ্যালয়ে, একই পাঠ্যক্রমের মাধ্যমে তাহাদের উন্নতি, তাদের বিকাশ মাথায় রেখে শিক্ষা ব্যবস্থার নাম হলো ইনক্লুসিভ এডুকেশন। আশা করি ইনক্লুসিভ এডুকেশন আপনি পুরোপুরি বুঝতে পারলেন। এবার দেখুন ফিচার্স অফ ইনক্লুসিভ এডুকেশন, মানে ইনক্লুসিভ এডুকেশনের কতগুলি বৈশিষ্ট্য। দেখুন, ওয়েলকামিং, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনে সকল ছাত্রছাত্রীদের কি করা হয়, সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়। এখানে সেগ্রিগেশন চলে না, ভেদাভেদ চলে না, জেন্ডার বায়াস, সেটা পুরুষ, তারপর মহিলা, তারপর সকল, যেমন SC, ST, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের ক্ষেত্রে কিন্তু সমান পরিবেশ সৃষ্টি করা হয়, সমান সংস্কৃতির ডেভেলপ করা হয়, যে সংস্কৃতির মাধ্যমে সকল ছাত্রছাত্রীকে সমানভাবে গ্রহণ করা হয়। তারপর অ্যাডাপ্টেবল, মানে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে বিদ্যালয়ে এমন পরিবেশ, এনভায়রনমেন্টের সৃষ্টি করা হয়, যে পরিবেশের মধ্যে সকল ছাত্রছাত্রীকে এক সমান সুযোগ প্রদান করা হয়, যে সুযোগের মাধ্যমে তাহাদের লার্নিং সংগঠিত হয়ে থাকে, তাহাদের শিখন অনুষ্ঠিত হয়ে থাকে। তারপর দেখুন ইনক্লুসিভ অফ অল, অর্থাৎ সকলকে সামিল করা হয়। এখানে হতে পারে কোনো ছাত্র বা ছাত্রীদের বিশেষ কোনো সমস্যা রয়েছে, কোনো ডিসেবিলিটিস নিয়ে ওরা ভুগছে। ঠিক আছে, হতে পারে কোনো ছাত্র বা ছাত্রী এখানে মাইনরিটি গ্রুপ থেকে বিলং করে, হতে পারে এখানে এমন কিছু পরিবার রয়েছে বা এমন কোনো শ্রেণী রয়েছে যাহারা ট্রেডিশনালি বা অতীতকাল থেকে বঞ্চিত আছে শিক্ষা গ্রহণ থেকে। এমন সকলকে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে বিদ্যালয়ে আনা হয়।
তারপর দেখুন সাপোর্টিভ অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে বিদ্যালয়ে কী করা হবে, সকল ছাত্রছাত্রীদের জন্য উপযুক্ত সাপোর্ট, উপযুক্ত সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে, যাহাতে ওই পার্টিকুলার ছাত্র বা ছাত্রী নিজের ফুল পটেনশিয়ালে ডেভেলপ করতে পারে, নিজের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। তো এটা হলো ইনক্লুসিভ এডুকেশন। এবার আমরা দেখব নেক্সট টার্ম, যার নাম হলো চাইল্ড সেন্টার্ড এডুকেশন। এই টার্মের সঙ্গে এক ব্যক্তির নাম ওতপ্রোতভাবে জড়িত এবং ওই ব্যক্তি হলেন জন ডিউই। ঠিক আছে, জন ডিউই ওনার নাম অবশ্যই আপনারা মনে রাখবেন। উনি চাইল্ড সেন্টার্ড এডুকেশনের জনক বা প্রোগ্রেসিভ এডুকেশনেরও ওনাকে জনক স্বরূপ মানা হয়। কেন ওনাকে চাইল্ড সেন্টার্ড আর প্রোগ্রেসিভ এডুকেশনের ফাদার বলে গণ্য করা হয়? কেননা উনি এক বিশেষ শিক্ষা পদ্ধতির আবিষ্কার করেছিলেন। উনি এক বিদ্যালয়, এক ল্যাবরেটরি খুলে ছাত্রছাত্রীদের অবজার্ভ করেছিলেন যে কী করে চাইল্ড সেন্টার্ড অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা থেকে ভালো প্রদর্শন করে থাকে। ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থা থেকে প্রোগ্রেসিভ এডুকেশনে অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনের যে সমস্ত পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে যদি শিক্ষাদান করা হয় তাহলে ট্র্যাডিশনাল শিক্ষাদান পদ্ধতি থেকে ভালো পারফরমেন্স ছাত্রছাত্রীরা করে থাকে। এটা উনি নিজে ল্যাবের মাধ্যমে নিজে বিদ্যালয় খুলে টেস্ট করেছিলেন। ঠিক আছে, তো চাইল্ড সেন্টার্ড এডুকেশন এমন এক শিক্ষা ব্যবস্থা বা লার্নিং অ্যাপ্রোচ, যে লার্নিং অ্যাপ্রোচ বা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কী করা হবে, ছাত্রছাত্রীদের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হবে। ছাত্র বা ছাত্রী কী চায়, কোন বিষয়ে আগ্রহী, সেই বিষয়কে মাথায় রেখে তাহাদেরকে শিক্ষাদান করা হবে। এবার দেখুন কতগুলি গুরুত্বপূর্ণ স্যালিয়েন্ট বা কি ফিচার্স অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তো চাইল্ড সেন্টার্ড এডুকেশনের মধ্যে কী করা হবে, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন প্রদান করা হবে, অর্থাৎ প্রতিটি ছাত্র বা ছাত্রীকে তাহাদের উপযুক্ত করে বোঝানো হবে বা ইনস্ট্রাকশন দেওয়া হবে। এখানে টিচার এমন শিক্ষা ব্যবস্থা, টিচিং মেথড গ্রহণ করবেন যে টিচিং মেথড ছাত্রছাত্রীদের উপযুক্ত। ঠিক আছে, তারপর দেখুন অ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ এই যে চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এই চাইল্ড সেন্টার্ড বা শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিজের উপর গুরুত্ব আরোপ করা হবে, অর্থাৎ শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখানো হবে, বিভিন্ন প্রজেক্ট দিয়ে এই প্রজেক্টগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করা হবে এবং যে সমস্ত ডিসকাশন এখানে শিক্ষক বা শিক্ষয়িত্রী করবেন, ওই ডিসকাশনে কিন্তু ছাত্রছাত্রীদেরকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে সামিল করবেন। তারপর কোলাবোরেশনে কি হবে, ছাত্রছাত্রীরা গ্রুপ করে অর্থাৎ একসাথে মিলে ওরা কাজ করবে। এভাবে যখন টুগেদার বা একসাথে মিলে ছাত্রছাত্রীরা কাজ করে তখন তাদের মধ্যে সামাজিক এবং কথোপকথনমূলক দক্ষতার বিকাশ হয়, কমিউনিকেশন স্কিলের ডেভেলপমেন্ট হয়। তারপর সাপোর্টিভ এনভায়রনমেন্ট, একইভাবে চাইল্ড সেন্টার্ড এডুকেশনেও টিচার ফ্যাসিলিটেটর হিসাবে ভূমিকা পালন করে থাকেন। টিচার্স ক্রিয়েট আ সেফ অ্যান্ড নার্চারিং লার্নিং এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষক বা শিক্ষয়িত্রী বিদ্যালয়ে এক ভালো বা সুরক্ষা প্রদান করে ছাত্রছাত্রীদের এক নার্চারিং লার্নিং এনভায়রনমেন্ট পরিবেশের সৃষ্টি করেন। এবার দেখুন প্রোগ্রেসিভ এডুকেশন। তো প্রোগ্রেসিভ এডুকেশন কি? এই প্রোগ্রেসিভ এডুকেশন আমি যে অল্প আগে ডিসকাস করলাম, জন ডিউয়ের নাম অবশ্যই মাথায় রাখবেন। তো প্রোগ্রেসিভ এডুকেশনও একটি টিচিং ফিলোসফি, যে ফিলোসফি বা দর্শন কি করে এমফেসাইজ করে, গুরুত্ব আরোপ করে কিসের উপর, হ্যান্ডস অন লার্নিং, হাতে কলমে করে শিক্ষা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে। ঠিক আছে, এটাকে বাংলায় প্রগতিমূলক বা প্রগতিশীল শিক্ষা বলা হয়, মনে রাখবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং ছাত্রছাত্রীদের বিকশিত হয়, অর্থাৎ ধীরে ধীরে সহজ থেকে কঠিনতম বিষয়কে আমরা বুঝিয়ে থাকি ছাত্রছাত্রীদের। ঠিক আছে, এবং ছাত্রছাত্রীদেরকে উপযুক্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়, যে সুযোগ সুবিধার মাধ্যমে ওরা নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং নিজে আরও ভালো করে ডিপলি চিন্তা করে নিজের মতামত অভিমত ব্যক্ত করতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্রবলেম সলভিং, আর এখানে ছাত্রছাত্রীদের দিয়ে তাদের সমস্যা সমাধান করানো হয়, অর্থাৎ প্রবলেম সলভিংয়ের উপর গুরুত্ব প্রদান করা হয়। তারপর দেখুন ইটস এ স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ দ্যাট ভ্যালিউজ এক্সপিরিয়েন্স ওভার ফর্মাল লার্নিং। এখানে যে ট্র্যাডিশনাল ফর্মাল লার্নিং, টিচার কেন্দ্রিক বা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র শিক্ষকের উপর ন্যস্ত থাকতো শ্রেণীকক্ষ কীভাবে পরিচালিত হবে, কিন্তু এখানে অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনে সেটা সম্পূর্ণ নির্ভর করবে ছাত্রছাত্রীদের চাহিদার উপর, অর্থাৎ সমস্ত কাজ ছাত্রছাত্রীদেরকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের বিকাশ, ছাত্রছাত্রীদের উন্নতি, ছাত্রছাত্রীদেরকে মূল্য দিয়ে সব কিছু করা হবে।
ঠিক আছে। তারপর দেখুন এই প্রোগ্রেসিভ এডুকেশনের কতগুলি ফিচার। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অর্থাৎ এই প্রোগ্রেসিভ এডুকেশনে ছাত্রছাত্রীদের এক্সপেরিমেন্ট করে করে শেখানো হবে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে অ্যাক্টিভ পার্টিসিপেশন করিয়ে তাদেরকে হ্যান্ডস অন লার্নিং প্রোভাইড করা হবে, হাতে কলমে শিক্ষা আর কি। তারপর রেসপন্সিভ টিচিং, এখানে রেসপন্সিভ টিচিং মানে কি, টিচার্স কনসিডার ইচ স্টুডেন্টস ইন্টারেস্টস, এখানে শিক্ষক বা শিক্ষয়িত্রী প্রত্যেক ছাত্র বা ছাত্রীর তার নিজস্ব চাহিদা কী, রুচি কী সেটা খেয়াল করবেন। স্ট্রেংথস ও কোন বিষয়ে ভালো রয়েছে, স্ট্রেংথ কোন বিষয়ে ওর বেশি, এবং ও কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কি কি প্রত্যাহ্বানের মোকাবিলা করছে, সামনা করছে, সেটা শিক্ষককে অবশ্যই রেসপন্সিবিলিটির মাধ্যমে বা রেসপন্সিবিলিটির সহযোগে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। তারপর ডেমোক্রেটিক রিলেশনশিপস, এখানে যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সম্পর্ক থাকবে এটা থাকবে গণতান্ত্রিক, অর্থাৎ ট্র্যাডিশনাল মেথডের মতো এখানে টিচার ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যবহার করবেন না। এখানে ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট মূল্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে সামিল করিয়ে সব কিছুর মধ্যে অংশগ্রহণ করাবেন, ঠিক আছে। অর্থাৎ ডেমোক্রেটিক মূল্যবোধ যাতে শিশুদের মধ্যে বিকশিত হয় সেটা মাথায় রেখে শিক্ষক কাজ করবেন। তারপর ইন্ডিভিজুয়ালিটি, টিচার্স ভ্যালু ইচ স্টুডেন্টস ইন্ডিভিজুয়ালিটি, এখানে প্রত্যেক ছাত্র বা ছাত্রীর নিজস্ব যে পরিচয়, নিজস্ব যে ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিগত বৈশিষ্ট্য, এটাকে মাথায় রেখে পাঠদান করতে হবে। তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং, ছাত্রছাত্রীরা যাহাতে ক্রিটিক্যাল থিঙ্কিংকে বিকশিত করতে পারে এ ধরনের কাজ শিক্ষক বা শিক্ষয়িত্রীকে অর্গানাইজ করাতে হবে। প্রবলেম সলভিং, এখানে প্রবলেম সলভিংয়ের উপর গুরুত্ব প্রদান করতে হবে। আর প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যা ছাত্র বা ছাত্রীদের শিক্ষক শিক্ষয়িত্রী মহাশয়গণ প্রদান করবেন, তারপর এই সমস্যা কিভাবে সমাধান করবে, ছাত্রছাত্রীরা যাহাতে আলাদা আলাদাভাবে নিজস্ব মতামত প্রকাশ করে নিজস্ব ওন আইডিয়া বা ওন থিঙ্কিংয়ের মাধ্যমে ওরা সমাধান করে সেটা ওনারা এনশিওর করতে হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ লাইফ লং লার্নিং, অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশনে লার্নিংয়ের কোনো শেষ নেই। স্টুডেন্টস আর এনকারেজ টু বি লাইফ লং লার্নার্স, এখানে ছাত্রছাত্রীরা যেন আজীবন শিখতে থাকে, ঠিক আছে। অর্থাৎ মানুষ যতদিন বাঁচে ততদিন শিখে, এই কথার উপর কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশন কাজ করে থাকে। কেননা দেখুন, শিক্ষা যে আমরা গ্রহণ করছি, আমরা হতে পারে মাস্টার ডিগ্রি করে নিয়েছি, পিএইচডি করে নিয়েছি, যা কিছুই করি না কেন, কিন্তু শিক্ষাকে আমরা শেষ করে ফেলেছি? আমরা কি পৃথিবীর দুনিয়ার সব বিষয়ে শিখে নিয়েছি? মোটেই না। তো এভাবে ছাত্রছাত্রীদেরকে অ্যাজ এ টিচার আমাদের মোটিভেট করতে হবে যে শিক্ষা কখনো শেষ হয় না, ওরা যেন আজীবন শিখতে থাকে, এমন মোটিভেশন, এমন অনুপ্রেরণা ওদেরকে যোগাতে হবে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা এমসিকিউ আলোচনা করব। আরও একটি কথা জানিয়ে রাখছি, আমাদের সার্থক এডুকেয়ার অ্যাপের মধ্যে আসাম ইউনিভার্সিটি এর B.Ed অ্যাডমিশন টেস্টের জন্য কোর্স চলছে। ইতিমধ্যে আমরা এনরোলমেন্ট স্টার্ট করে দিয়েছি, অনেক ছাত্র বা ছাত্রীরা অ্যাডমিশন নিয়েছেন। এনরোল করার জন্য আপনি প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করুন সার্থক এডুকেয়ার অ্যাপ্লিকেশন। তারপর এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করে প্রথমে আপনি নিজের মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিয়ে নিজের নাম লেখে প্রোফাইল সেভ করে রাখুন। তারপর আপনি কোর্স এর গিয়ে বাই অপশনে ক্লিক করুন। বাই অপশনে ক্লিক করার পর কিছুটা সময় দেবেন এবং প্রথমে আপনি এনশিওর করবেন আপনার ইন্টারনেট ভালো আছে কি, ঠিক আছে। তারপর আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার সময় কোনো তাড়াহুড়ো করবেন না, আপনাকে কিছু সময় দিতে হবে। আপনি পেমেন্ট যখন করে নেবেন তখন অটোমেটিক্যালি আপনার পেজ রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর আপনার অ্যাপে আপনি কোর্স পারচেজ করে নিয়েছেন বা কোর্সে এনরোল করে নিয়েছেন এটা দেখাবে। তারপর আপনি সমস্ত পেইড কোর্স অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা প্রপার নেটে গিয়ে অল্প সময় দিয়ে পেমেন্ট করবেন, তখন আপনাদের মিস হবে না। তো চলুন শুরু করে আজকের এমসিকিউগুলি। দেখুন, কোয়েশ্চেন নাম্বার 1, ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যে সমস্ত ছাত্রছাত্রীদের বিশেষ গুরুত্বপূর্ণ চাহিদা রয়েছে, অর্থাৎ এমন ছাত্রছাত্রীদের কোনো এক সমস্যা রয়েছে, কেউ ভালো করে শুনতে পায় না, কেউ ভালো করে দেখতে পায় না, ভিজিবিলিটির সমস্যা রয়েছে। তো এ ধরনের যে শিশু, এদেরকে স্পেশাল নিড বিশিষ্ট শিশু বলা হয়। তো এদেরকে যদি আমরা বিদ্যালয়ে সামিল করতে চাই, এদের বিষয়ে বা এদের জন্য আলাদা স্পেশাল স্কুল না খুলে এদেরকে যদি আমরা জেনারেল স্কুলে ইনক্লুড করতে চাই অন্যান্য নর্মাল স্টুডেন্টসদের সঙ্গে, তখন আমাদের ইনক্লুশন মানে কি? দেখুন, অপশনে ইজ ডেট্রিমেন্টাল টু চিলড্রেন উইদাউট ডিসেবিলিটিস, অর্থাৎ এখানে বলছে যে সমস্ত শিশুদের কোনো বিশেষ সমস্যা নেই, CWSN ছাত্রছাত্রী নয়, এদের উপর এটা
পুরো ন্যস্ত থাকবে। অপশন বি বলছে উইল ইনক্রিজ দ্য বার্ডেন অন স্কুলস, বিদ্যালয়ের সমস্যা বাড়বে, বুঝ বাড়াবে। অপশন সি বলছে রিকোয়ার্স এ চেঞ্জ ইন অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পরিবর্তন আনা দরকার। কন্টেন্ট, তারপর যে সমস্ত বিষয়ে পাঠদান করা হবে অর্থাৎ কন্টেন্টের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে। আর শিক্ষাদানের যে অ্যাপ্রোচ পদ্ধতি এটাকে চেঞ্জ করতে হবে। আর অপশন ডি বলছে ইজ অ্যান আনরিয়ালিস্টিক গোল, এখানে বলছে যে সমস্ত শিশুদের বিশেষ সমস্যা রয়েছে এই শিশুদেরকে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিয়ে পাঠদান করা যাবে না, এটা আনরিয়ালিস্টিক অর্থাৎ যা অবাস্তব স্বপ্ন। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। দেখুন, ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা বিশিষ্ট ছাত্রছাত্রীদের ইনক্লুশন করতে হলে কি করবে? অ্যাটিটিউড পরিবর্তন করতে হবে, কিছুটা কন্টেন্ট অর্থাৎ সিলেবাসের মধ্যে চেঞ্জ আনতে হবে, আর পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার এবার দেখুন 2, ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশনে কি শামিল থাকে? ঠিক আছে, অপশানে দ্য স্পেশাল স্কুল দ্যাট এনকারেজ দ্য স্পেশাল চাইল্ড থ্রু এডুকেশন, এখানে স্পেশাল স্কুল আর স্পেশাল চাইল্ড বলা হচ্ছে, তো স্পেশাল স্কুল স্পেশাল চাইল্ড ইনক্লুসিভ এডুকেশনে কোনো স্থান নেই। ঠিক আছে, স্পেশাল স্কুল আর স্পেশাল চাইল্ড এর কোনো ভূমিকা নেই, আপনারা মনে রাখবেন। সকলকে একই বিদ্যালয়ে একই গতিতে পাঠদান করা হবে। অপশন বি বলছে অনলি দ্য গার্লস স্টুডেন্টস এডুকেশন, শুধুমাত্র মেয়েদের শিক্ষার জন্য কাজ করা যাবে না ইনক্লুসিভ এডুকেশনে। অপশন সি বলছে ডিসেবল চাইল্ড, যে সমস্ত শিশুদের বিশেষ সমস্যা রয়েছে এই শিশুদেরকে নিয়ে ইনক্লুসিভ এডুকেশন কাজ করে না, সকলকে একত্রীকরণের মাধ্যমে কাজ করে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশন ডি কি বলছে দ্য চাইল্ড হু আর ডিফারেন্টলি অ্যাবলড অ্যাট দ্য ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা, যে সমস্ত শিশুরা বিশেষভাবে ওরা কোনো সমস্যা আছে, তাদের হতে পারে কোনো শারীরিক সমস্যা আছে, হতে পারে কোনো বৌদ্ধিক সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে, ভাষাগত সমস্যা রয়েছে, তবুও সেই সমস্ত শিশুদের আমাদের সামিল করতে হবে এবং এটা হলো ইনক্লুসিভ এডুকেশনের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের বাংলা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্গত। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 3, when a child fails in class then it means, যখন একটি শিশু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফেইল হয়, অনুত্তীর্ণ হয়, তখন ইহার অর্থ কী? অপশন এ দ্য চাইল্ড ইজ নট অ্যাবল টু স্টাডি, যখন একটি ছাত্র বা ছাত্রী পরীক্ষার মধ্যে অনুত্তীর্ণ হয় তখন ইহার অর্থ কি? ও পড়াশোনা করতে পারে না, এটা মোটেই নয়, আমরা কাট করে দিলাম। অপশন বি দ্য চাইল্ড হ্যাজ নট মেমোরাইজড দি আনসার্স, এখানে মেমোরাইজড এর উপর গুরুত্ব প্রদান করা হয়েছে, এটা কাট করে দিলাম, এটা নেগেটিভ ওয়ার্ড। ক্র্যামিং, মেমোরাইজিং, ঠিক আছে, রুট লার্নিং, এগুলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আপনারা পেলেই কাট করে দিবেন। ঠিক আছে, নট যদি কোয়েশ্চেনে থাকে তখন এগুলি কারেক্ট আনসার হবে, আদারওয়াইজ এগুলি সব সময় ভুলই হয়। ঠিক আছে, তারপর অপশন সি বলছে দ্য চাইল্ড শুড টেক টিউশন, এখানে টিউশনের কথা আছে, টিউশনকেও আমরা কাট করে দিলাম, এটাও একটি নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তারপর অপশন ডি বলছে দ্য সিস্টেম ইজ ফেল, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার, যখন একটি ছাত্র বা ছাত্রী ক্লাসে অনুত্তীর্ণ হয় তখন ইহার অর্থ পুরো সিস্টেম অনুত্তীর্ণ হয়েছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 4। ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি মনে কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম অফ এইমলেসনেস ইন এডুকেশন, শিক্ষার মধ্যে এইমলেসনেস অর্থাৎ উদ্দেশ্যহীনতার যে সমস্যা, এই উদ্দেশ্যহীনতার সমস্যাকে দূর করতে হলে উই শুড ডেভেলপ, আমাদের কি বিকাশ করতে হবে? অপশন এ ডেমোক্রেটিক সিটিজেনশিপ, গণতান্ত্রিক নাগরিকত্ব বিকশিত করতে হবে। অপশন বি বলছে সেন্ট্রালাইজড এডুকেশন, কেন্দ্রীভূত শিক্ষার প্রয়োগ করতে হবে বা বিকশিত করতে হবে। অপশন সি বলছে স্ট্রেইট অ্যান্ড ফরওয়ার্ড এইমস, একদম স্ট্রেইট ফরওয়ার্ড এইম আমরা সেট করে রাখবো। অ্যান্ড অপশন ডি বলছে রিফর্ম দি অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপকে চেঞ্জ করতে হবে। মনে রাখবেন এইমলেসনেস ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার মধ্যে যে এইমলেসনেস রয়েছে, ঠিক আছে, উদ্দেশ্যহীনতার সমস্যা রয়েছে, এটাকে দূর করতে হলে আমাদের কেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেন্ট্রালাইজড এডুকেশন করতে হবে, অর্থাৎ এক দেশে একই ধরনের শিক্ষা ব্যবস্থা আনতে হবে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5, দ্য টার্ম ইনক্লুশন মিনস এডুকেটিং চাইল্ড উইথ স্পেশাল নিড ইন দ্য রেগুলার ক্লাসরুম ফর, এখানে ইনক্লুশন টার্ম কিসের জন্য ব্যবহার করা হয়? যে সমস্ত CWSN বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, অর্থাৎ বিশেষ চাহিদা বিশিষ্ট শিশু রয়েছে, তাদেরকে রেগুলার ক্লাসরুমে সামিল করা।
তো এখানে বলছে অপশন এ সামটাইম, কোনো সময়। দেখুন কোনো সময় নয়, সব সময় আমাদের সামিল করতে হবে, তো এটা হবে না। অপশন বি বলছে মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, কম সময় এমন বলা হচ্ছে না। ইনক্লুসিভ এডুকেশনে ফুল টাইম হয়ে যাবে কারেক্ট আনসার। ইনক্লুসিভ এডুকেশনে বাকি নর্মাল বা রেগুলার যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে একইভাবে তাল মিলিয়ে তাদের সম্পূর্ণ সময় ক্লাস করতে হবে, ঠিক আছে। আর অপশন ডি বলছে ডিউরিং সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন দ্য স্কুল, বিদ্যালয়ের সামাজিক কার্যকলাপের সময় শুধুমাত্র ছাত্রছাত্রীরা আসবে, এটাকে কি ইনক্লুসিভ এডুকেশন বলা হয় বা এটা কি ইনক্লুশন টার্মের অন্তর্গত? না। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 6, ইন ইনক্লুসিভ এডুকেশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্টেন্ট ট্রেট? ইনক্লুসিভ এডুকেশনে নিচের কোনটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? অপশন এ সোশিও ইকোনমিক লেভেল অফ টিচার, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কেননা ইনক্লুসিভ এডুকেশনে শিক্ষার্থীদের শিক্ষাদান করবেন শিক্ষক, আর এই শিক্ষকের আর্থসামাজিক অবস্থা কখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এটা করে না। এবং এখানে নেগেটিভ অর্থে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে লিস্ট ইম্পর্ট্যান্ট ট্রেট, ঠিক আছে, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। অপশন বি বলছে নলেজ অফ স্টুডেন্টস ইনকম্পিটেন্স, দেখুন ছাত্রছাত্রীদের যে জ্ঞানের ইনকম্পিটেন্সি রয়েছে, অর্থাৎ ওরা পুরো দক্ষ নয়, এটা অবশ্যই আমাদের জানতে হবে শিক্ষক হিসাবে। অপশন সি বলছে অ্যাটাচমেন্ট অ্যান্ড প্যাশনস ফর স্টুডেন্টস, অবশ্যই আমাদের শিক্ষক হিসাবে কি থাকতে হবে? ছাত্রছাত্রীদের প্রতি অ্যাটাচমেন্ট, সহমর্মিতা থাকতে হবে, স্নেহ থাকতে হবে, আর ধৈর্য থাকতে হবে। অপশন ডি বলছে সেন্সিটিভ রিগার্ডিং স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী নিয়ে খুবই সেন্সিটিভ হব, ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশ হচ্ছে কিনা সেটার জন্য আমরা চেষ্টা করব, এটা অবশ্যই আমাদের করতে হবে। তো এ কী করে কারেক্ট আনসার হলো, আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 7, সাকসেসফুল ইনক্লুশন রিকোয়ার্স অল অ্যাকসেপ্ট, এখানেও একটি নেগেটিভ কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, অ্যাকসেপ্ট মানে ছাড়া, অর্থাৎ সাকসেসফুল ইনক্লুশন, ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে সফল অন্তর্ভুক্তি চায় কি ছাড়া আপনাকে বলতে হবে। তো দেখুন অপশনগুলি, অপশন এ বলছে অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্স অ্যান্ড প্রসিজিয়ার্স ফর মনিটরিং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট প্রোগ্রেস, প্রত্যেক ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিকাশের কথা মাথায় রেখে আমাদের কি করতে হবে? তাহাদের মনিটর করতে হবে, তাহারা কতটুকু শিখছে, কতটুকু শিক্ষা গ্রহণ করতে পারছেন কি না, সে সমস্ত বিষয়ে আমরা কী করব? উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, উপযুক্ত টিচিং মেথড অ্যাপ্লাই করে। তো এটা তো আমাদের করতে হয়। অপশন বি কি বলছে দেখুন, টিচার্স অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর দ্য লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস, অবশ্যই আমাদের শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীদের যে সমস্ত লার্নিং আউটকাম হবে, যা ওরা শিখবে সেটার জন্য আমাদের দায়িত্ব নিতে হয়। ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর টিচার্স। তারপর অপশন সি বলছে টিচার্স হ্যাভ দ্য নলেজ অ্যান্ড স্কিলস নিডেড টু সিলেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট কারিকুলা অ্যান্ড ইনস্ট্রাকশনাল মেথডস অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস নিড, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত চাহিদার উপর ন্যস্ত থেকে বা ব্যক্তিগত চাহিদার কথা মাথায় রেখে আমাদের কী করতে হয়? এমন অ্যাক্টিভিটিস সামিল করতে হয় কারিকুলামের মধ্যে যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিকাশ হয়। তো এটা তো আমাদের করতে হয়। অপশন ডি বলছে এ কম্পিটিটিভ লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট ফোকাসেস অন ইন্ডিভিজুয়ালস অ্যাচিভমেন্ট, এমন এক পরিবেশ এনভায়রনমেন্ট যে পরিবেশের মধ্যে কী হবে? কম্পিটিটিভ লার্নিং থাকবে, অর্থাৎ যেখানে কম্পিটিশন থাকবে সেখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সাকসেসফুল হবে না। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, এটা হবে না এবং এটা হলো রাইট আনসার, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 8, ফ্রেন্ডস আজ আমরা টোটাল 20টি কোয়েশ্চেন করব, অবশ্যই আপনি সাথে থাকুন। দি এমফেসিস ফ্রম টিচিং টু লার্নিং ক্যান বি শিফটেড বাই, টিচিং থেকে অর্থাৎ শিক্ষাদানের উপর বেশি গুরুত্ব প্রদান করা থেকে লার্নিং শিক্ষণের উপর বেশি গুরুত্ব প্রদান করাতে কী করে আমরা শিফট হতে পারি? অপশনগুলি দেখুন। অপশনে ফোকাসিং অন এক্সামিনেশন রেজাল্টস, অর্থাৎ পরীক্ষার পরিণামের উপর যদি আমরা ফোকাস করি, ধ্যান দিই, তাহলে কি এটা হয়ে যাবে? এটা হবে না। অপশন বি অ্যাডপ্টিং চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি, অর্থাৎ শিশুকেন্দ্রিক আমরা প্যাডাগজি শিক্ষণ ব্যবস্থা গ্রহণ করব, ইয়েস এটা আমাদের করতে হয়। তবুও বাকি অপশনগুলি আমরা চেক করব। এনকারেজিং রুট লার্নিং, এখানে রুট লার্নিং আছে, এটা কাট করে দিন, অর্থাৎ মুখস্থবিদ্যা উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এটা কাট করে দেব। তারপর অপশন ডি বলছে অ্যাডপ্টিং ফ্রন্টাল টিচিং, এখানে ফ্রন্টাল টিচিং আর ব্যাক টিচিং এটা কোনো মানে নেই, এটাকে কাট করে দিলাম। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 9, চাইল্ড সেন্টার্ড এডুকেশন ইনভলভস, শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে কি শামিল থাকে? অপশনে চিলড্রেন সিটিং ইন এ কর্নার, আচ্ছা শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে
কি যে সমস্ত শিশুরা কোনাতে থাকে ওদেরকে শুধু ফোকাস করা হয়? এটা অবশ্যই না। অপশন বি, লার্নিং ইন এ রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট। দেখুন, চাইল্ড সেন্টার্ড এডুকেশনে রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট থাকে না, লার্নার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, তো এটাও ভুল, কাট করে দিলাম। অপশন সি বলছে অ্যাক্টিভিটিস দ্যাট ডু নট ইনক্লুড প্লে। এমন ক্রিয়াকলাপ সামিল করা হয় চাইল্ড সেন্টার্ড এডুকেশনে যেগুলি কোনো খেলা সামিল থাকে না, এটাও ভুল। খেলা অবশ্যই সামিল থাকে চাইল্ড সেন্টার্ড এডুকেশনের যে সমস্ত অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ শিক্ষক করিয়ে থাকেন। অপশন ডি বলছে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, কেননা চাইল্ড সেন্টার্ড এডুকেশনের মধ্যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, ছাত্রছাত্রীরা এমন কিছু কাজ করবে যে কাজের মাধ্যমে ওরা শিখতে থাকবে। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 10। An inclusive school reflects on all the following questions except, এখানে আবারও নেগেটিভ আনসার খুঁজে নেওয়া হয়েছে, মনে রাখবেন। অর্থাৎ ইনক্লুসিভ স্কুলে নিচের প্রশ্নগুলি কি করে সামিল করে, কিন্তু একটি প্রশ্ন সামিল করে না, এটা কি আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন। ডু উই বিলিভ দ্যাট অল স্টুডেন্টস ক্যান লার্ন। আমরা কি বিশ্বাস করি যে সকল ছাত্রছাত্রী শিখে? এটা অবশ্যই আমাদের সামিল করতে হয় ইনক্লুসিভ স্কুলে। তারপর অপশন বি বলছে ডু উই ওয়ার্ক ইন টিমস টু প্ল্যান অ্যান্ড ডেলিভার লার্নিং অ্যানেবলিং এনভায়রনমেন্ট। আমাদের সকলে টিম করিয়ে কাজ করতে হয়, পরিকল্পনা গ্রহণ করতে হয়, যাহাতে বিদ্যালয়ের মধ্যে আমরা এমন এক লার্নিং পরিবেশ, এমন এক শিক্ষণের পরিবেশ প্রদান করব যার মাধ্যমে ওরা সকলে মিলে শিখতে পারবে। এটাও আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। অপশন সি বলছে ডু উই প্রপারলি সেগ্রিগেট স্পেশাল চিলড্রেন ফ্রম নর্মাল টু প্রোভাইড বেটার কেয়ার। আমরা কি তাহাদেরকে ভালো করে আলাদা করছি স্পেশাল শিশুদেরকে, অর্থাৎ যে সমস্ত শিশুদের বিশেষ চাহিদা রয়েছে, বিশেষ সমস্যা বিশিষ্ট শিশু, তাদেরকে কি আমরা নর্মাল শিশুদের থেকে আলাদা করে তাদেরকে স্পেশাল কেয়ার দিচ্ছি? এটা কিন্তু ইনক্লুসিভ স্কুলে করা হয় না, এবং ইহাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে ডু উই অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস ক্যাটারিং ফর দ্য ডাইভার্স নিডস টু স্টুডেন্টস। এটা তো অবশ্যই আমাদের করতে হয় যে আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন পন্থা অবলম্বন করব যাতে সকল শিশুর বিকাশ ত্বরান্বিত হয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 11। ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম উইথ ডাইভার্স লার্নার্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী বিশিষ্ট এক শ্রেণীকক্ষে কোঅপারেটিভ লার্নিং অ্যান্ড পিয়ার টিউটরিং। কোঅপারেটিভ লার্নিং আর পিয়ার টিউটরিং বলতে কি বোঝানো হয়? দেখুন অপশনগুলি কি বলছে। শুড বি অ্যাক্টিভলি প্রমোটেড টু ফ্যাসিলিটেট পিয়ার অ্যাকসেপ্টেন্স। দেখুন, পিয়ার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ তাহাদের যে সহপাঠী থাকবে শিশুদের, এই শিশুদের সহপাঠীরা মিলে পাঠদান করবে। ঠিক আছে, যে সমস্ত আমরা বিদ্যালয়ে অনেকবার করিয়ে থাকি গ্রুপ টিচিং করিয়ে থাকি, অর্থাৎ কোনো একটি পার্টিকুলার চ্যাপ্টার, কোনো একটি গল্প আমরা পড়ালাম, তারপর যে শিশু, সে ছেলে হোক আর মেয়ে হোক, যে শিশু ভালো করে পড়তে পারে তাদেরকে দিয়ে আমরা অনেক সময় পড়িয়ে থাকি। ঠিক আছে, বা কখনো কখনো কোনো শিশু যদি কোনো একটি অঙ্ক বা কোনো এক সমস্যা সমাধান না করতে পারে, তাহলে যে শিশু সেই সমস্যার সমাধান ইতিমধ্যে করে নিয়েছে তাকে দিয়ে আমরা সমাধান করিয়ে দিই। তো এ ধরনের যে অ্যাকসেপ্টেন্স, পিয়ার অ্যাকসেপ্টেন্সকে আমাদের মোটিভেট করতে হয়, এটা অবশ্যই করতে হয়, এবং এটা কারেক্ট আনসার হয়ে যাবে। তবু বাকি অপশনগুলি কেন হবে না, কি হবে আমরা দেখি। অ্যাডপ্টিং বি ইউজড অনলি সামটাইমস। এখানে বলছে যে সকলকে গ্রহণ করা আমরা কখনো কখনো ব্যবহার করব না, সামটাইমস আমরা ব্যবহার করব না, এটা সবসময় ব্যবহার করব, সকলকে সমানভাবে আমরা গ্রহণ করব কিন্তু। আর অপশন সি বলছে শুড বি অ্যাক্টিভলি ডিসকারেজড। এখানে ডিসকারেজডের কথা আছে, অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে নাকি ডিসকারেজ করতে হবে, তো এটা কাট করে দিলাম। অপশন ডি বলছে শুড নট বি প্র্যাকটিসড। এটা প্র্যাকটিস করা যাবে না। না, পিয়ার টিউটরিং প্র্যাকটিস করা খুব গুরুত্বপূর্ণ, যা দেখে অন্য শিশুরা মোটিভেটেড হয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 12। ইন ডাইভার্স ইনক্লুসিভ ক্লাসরুম দ্য কোইভ্যাল অ্যান্ড কোঅপারেটিভ লার্নিং ইজ। ডাইভার্স শিশু বিশিষ্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের, বিভিন্ন এজ গ্রুপের, বিভিন্ন ভাষাভাষী, ঠিক আছে, পুরুষ মহিলা, অর্থাৎ ছেলে মেয়ে সকল ছাত্রছাত্রী থাকা ক্লাসরুমের মধ্যে কি করতে হবে, কোইভ্যাল এবং কোঅপারেটিভ টিচিং বা লার্নিং মানে কি? অপশন এ কি বলছে দেখুন, প্র্যাকটিস সামটাইম বিকজ ইট এনকারেজেস দ্য কম্পারেবিলিটি টু পিয়ার্স। এখানে কম্পারেবিলিটি, শিশুদের মধ্যে কম্প্যারিজন করা হবে, ভেদভাব করা হবে, এটা চলবে না, এটা কাট করে দিব। অপশন বি বলছে ইফেক্টিভলি এনকারেজড উইথ কোইভ্যাল শুড বি এনকারেজড টু। এখানে অপশন বি বলছে যে আমাদের কি করতে হবে, প্রভাবশালী রূপে এগুলি আমরা কি করব, শিশুদের মধ্যে ডেভেলপ করব। কি শিশুদের মধ্যে ডেভেলপ করব? কোঅপারেটিভ লার্নিং, ওরা যাহাতে মিলেমিশে শিখে, গ্রুপ লার্নিংয়ের মাধ্যমে ওরা করে থাকে, এবং যে শিক্ষার্থী কোনো সমস্যার সমাধান করতে জানে সেই শিক্ষার্থী এর কাছ থেকে ওরা কখনো শিখবে। তো এগুলি আমরা অবশ্যই প্রভাবশালী রূপে শ্রেণীকক্ষে
পরিগণিত করব, শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করব। তো বি হয়ে যাবে এই কোয়েশনের কারেক্ট আনসার। তবুও সি অপশন কে বলছে দেখি, ডিসকারেজ, এখানে ডিসকারেজ আছে, এখানে কাট করে দিলাম। অপশন ডি বলছে নট ইমপ্লিমেন্ট, এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলি ইমপ্লিমেন্ট না করলে চলবে না। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, চাইল্ড সেন্টার্ড এডুকেশন রেফার্স টু, চাইল্ড সেন্টার্ড এডুকেশন শিশু কেন্দ্রিক শিক্ষা কি বোঝায়? অপশন এ এনকারেজ দি এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্নিং অফ এ চাইল্ড, ইয়েস দিস ইজ দ্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। কেননা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে ছাত্র বা ছাত্রীদের অভিজ্ঞতাকে, তাহাদের শিখনকে অ্যাপ্রিসিয়েট করা হয় বা উৎসাহিত করা হয়। অপশন বি বলছে কমিউনিকেট দ্য চাইল্ড হোয়াট টু ডু বাই দ্য টিচার, এখানে কি করবে শিশুরা, শুধুমাত্র টিচার এটাকে বলবেন না, এটা হবে না। তারপর দেখুন এনকারেজ দ্য চাইল্ড টু অ্যাডপ্ট দ্য প্রেসক্রাইবড নোটিশকে অ্যাকসেপ্ট করার জন্য বা অ্যাডপ্ট করার জন্য বলবেন না, এটা ইনক্লুসিভ এডুকেশন বা চাইল্ড সেন্টার্ড এডুকেশন কোনোটির বৈশিষ্ট্য নয়। আর ডি বলছে টিচার সেন্ট্রিক ক্লাস, এখানে ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন, প্রগ্রেসিভ এডুকেশনে চলে না। ঠিক আছে, এগুলি হলো ট্রেডিশনাল মেথড। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিচুয়েশনস ইজ ইলাস্ট্রেটিভ অফ এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম, নিচের কোন সিচুয়েশন, এখানে ক্লাসরুম সিচুয়েশন দেওয়া রয়েছে, কোন সিচুয়েশন চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের বৈশিষ্ট্য বর্ণনা করে আপনাকে বলতে হবে। তো অপশনগুলি চলুন আমরা এক এক করে দেখি। অপশনে এ ক্লাস ইন হুইচ দ্য টিচার ডিকটেটস অ্যান্ড দ্য স্টুডেন্টস আর আস্কড টু মেমোরাইজ দ্য নোটস, এখানে এমন একটি ক্লাস যে ক্লাসে শিক্ষক মহাশয় বলছেন আর শিশুদেরকে এই যে নোটস উনি বলছেন এটা মেমোরাইজ করার জন্য বলছেন না, এখানে মেমোরাইজ করার কথা বলা হচ্ছে, ক্র্যামিংয়ের কথা বলা হচ্ছে, এটা কারেক্ট আনসার হবে না, কাট করে দিলাম। অপশন বি বলছে এ ক্লাস ইন হুইচ দ্য স্টুডেন্টস আর সিটিং ইন গ্রুপস, এমন একটি ক্লাস যে ক্লাসে ছাত্রছাত্রীরা গ্রুপ করে দলবদ্ধভাবে বসে আছে, অ্যান্ড দ্য টিচার টেক্স টার্নস টু গো টু ইচ গ্রুপ, এখানে আলাদা আলাদা উনি 4-5 দিয়ে এক একটি দল বানিয়েছেন ক্লাসরুমে। ঠিক আছে, আর উনি কী করছেন, প্রত্যেক দলের মধ্যে গিয়ে গিয়ে উনি অবজার্ভ করছেন যে তাহারা ভালো করে করছে কিনা নিজের অ্যাক্টিভিটি। তো এটা হয়ে যাবে চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের বৈশিষ্ট্য, তাই বি হবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি কেন হবে না চলুন দেখি। এ ক্লাস ইন হুইচ দ্য টেক্সট বুক ইজ দ্য অনলি রিসোর্স, যে ক্লাসে শুধুমাত্র টেক্সট বই থাকে একমাত্র জ্ঞানের ভান্ডার, তো এরকম ক্লাসকে কিন্তু আমরা চাইল্ড সেন্টার্ড ক্লাস বলতে পারি না। অপশন ডি বলছে ক্লাস ইন হুইচ দ্য বিহেভিয়ার অফ স্টুডেন্টস ইজ গভর্নড বাই দ্য রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস দ্য টিচার উড গিভ দ্যাম, যে সমস্ত পুরস্কার রিওয়ার্ড ছাত্রদেরকে দিচ্ছেন শিক্ষক এবং শাস্তি ছাত্রছাত্রীদেরকে দিচ্ছেন শিক্ষক, এটার উপর ভিত্তি করে যে ক্লাস হয়, এই ক্লাসকে আমরা কখনো চাইল্ড সেন্টার বা প্রোগ্রেসিভ বা ইনক্লুসিভ ক্লাস বলতে পারি না। ঠিক আছে, কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 15, চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি মিনস, চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি মানে কি? অপশনে গিভিং মরাল এডুকেশন টু দ্য চিলড্রেন, নৈতিক শিক্ষা প্রদানকে কি চাইল্ড সেন্টার্ড এডুকেশন বলা হয় বা চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি বলা হয়? না। অপশন বি বলছে আস্কিং দ্য চিলড্রেন টু ফলো অ্যান্ড ইমিটেট দ্য টিচার, শিশুদের বলা হবে যে তুমি শিক্ষককে ফলো করো, শিক্ষকের কথা নকল করো আর শিক্ষককে ফলো করো, এটাও হবে না। অপশন সি বলছে গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স ভয়েসেস, ছাত্রছাত্রীদের যে আওয়াজ থাকবে, যা চাহিদা থাকবে, যা ডিমান্ড থাকবে, এটা ফুল করা হবে, পরিপূর্ণ করা হবে, অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা হবে শিক্ষাদানে, এবং ইহাই হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, কেননা চাইল্ড সেন্টার্ড প্যাডাগজির অর্থই হলো শিশুদের যে ধারণা, যে থট, এটাকে মূল্য প্রদান করা, এটাকে মাথায় রেখে কাজ করা, ক্লাস করা। ঠিক আছে, এবং তাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো শিক্ষাদানে। আর অপশন ডি বলছে লেটিং দ্য চিলড্রেন টু বি টোটালি ফ্রি, পুরোপুরি ফ্রি করে দেওয়া কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন, প্রোগ্রেসিভ এডুকেশন, কোনো শিক্ষার মধ্যে সামিল নয়। ঠিক আছে, তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার এবার 16, চিলড্রেন আর মোস্ট ক্রিয়েটিভ ওয়েন দে পার্টিসিপেট ইন অ্যান অ্যাক্টিভিটি, শিশুরা কোনো এক কাজে যখন অংশগ্রহণ করে কখন তাহারা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ হয়, বেশি সৃজনশীল হয়? অপশানে টু এসকেপ দেয়ার টিচার স্কল্ডিং, যখন ভয়ে ভয়ে শিশুরা অংশগ্রহণ করে, যদি অংশগ্রহণ না করে তাহলে ওর শিক্ষক বকুনি দেবেন, এটা যখন মাথায় রেখে শিশুরা অংশগ্রহণ করবে তখন ওরা ভালো করে করতে পারবে না, বেশি সৃজনশীল হতে পারবে না।
অপশন বি বলছে আন্ডার স্ট্রেস টু ডু ওয়েল ইন ফ্রন্ট অফ আদার্স। স্ট্রেস রেখে চাপের মুখে যখন শিশুরা অংশগ্রহণ করবে তখন ওরা কি ভালো পারফরমেন্স করে? যে কোনো কাজ আপনি স্ট্রেস নিয়ে ভালো করে করতে পারবেন না, মনে রাখবেন। অপশন সি বলছে আউট অফ ইন্টারেস্ট, যে কাজে আপনার রুচি নেই, ইন্টারেস্ট নেই, ওই কাজকে ভালো করে করতে পারবেন। শিশুরা যদি ওদের রুচি না থাকে, অভিরুচি না থাকে, তখন ওরা কি ভালো করে করতে পারবে? মোটেই করতে পারবে না। আর অপশন ডি বলছে ফর রিওয়ার্ডস, পুরস্কারের জন্য যখন ওদেরকে পার্টিসিপেট করানো হবে কোনো ক্রিয়াকলাপে তখন ওরা ভালো করে কাজ করবে, ঠিক আছে, তখন ওরা মোস্ট ক্রিয়েটিভ হবে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 17। আমি আবারও রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওকে লাইক করবেন। প্রোগ্রেসিভ এডুকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের কোন উক্তির সঙ্গে প্রোগ্রেসিভ এডুকেশন জড়িত? অপশন এ টিচার্স আর দ্য অরিজিনেটর্স অফ ইনফরমেশন অ্যান্ড অথরিটি, ক্ষমতা এবং ইনফরমেশনের সৃষ্টিকর্তা বা অরিজিনেটর হলেন টিচার, শিক্ষক। এটা ভুল, এটা হবে না। তো অপশন বি নলেজ ইজ জেনারেটেড থ্রু ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কোলাবোরেশন, ইয়েস, এটা হলো প্রোগ্রেসিভ এডুকেশনের বৈশিষ্ট্য, যে জ্ঞান কি করে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স সরাসরি করে অভিজ্ঞতার মাধ্যমে করা হয় এবং মিলেমিশে কাজ করে করা হয়। বি হয়ে যাবে তাই এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে লার্নিং প্রসিডস ইন এ স্ট্রেইট ওয়ে উইথ ফ্যাকচুয়াল গ্যাদারিং অ্যান্ড স্কিল মাস্টারি, না, স্ট্রেইট ওয়েতে হয় না, এটা আপ ডাউন হয়ে থাকে শিক্ষণের মধ্যে। আর অপশন ডি বলছে এক্সামিনেশন ইজ নর্ম রেফারেন্সড, এখানে এক্সামিনেশন নর্ম রেফারেন্স না ক্রাইটেরিয়া রেফারেন্স, এটার উপর ন্যস্ত থাকে না প্রোগ্রেসিভ এডুকেশন, ঠিক আছে। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 18। If a child's educational achievement is deteriorating day by day, যদি এক শিশু তার নিজের শিক্ষাগত যে অ্যাচিভমেন্ট আছে ওই অ্যাচিভমেন্ট যদি কমে থাকে, অর্থাৎ ও পড়াশোনায় যদি দিন প্রতিদিন খারাপ হতে থাকে, হুইচ অফ দ্য ফলোয়িং মে বি দ্য মোস্ট প্রবেবল রিজন ফর দিস, তাহলে নিচের কোন কারণ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিগণিত হবে? অপশনে হি ওর শি ইজ আর্নিং মানি, ও এখন অর্থ উপার্জন করছে তাই ও খারাপ হয়ে যাচ্ছে, এটা ভুল, এটা সম্পূর্ণ সঠিক নয়। অপশন বি বলছে হি ওর শি ইজ ইন ব্যাড কোম্পানি, ও খারাপ সঙ্গীদের সঙ্গে আছে, এটাও সম্পূর্ণ শুদ্ধ নয়। অপশন সি বলছে টিচার্স আর নট টিচিং প্রপারলি, শিক্ষকগণ ভালো করে শিক্ষাদান করছেন না, এটা হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। ভালো করে শিক্ষাদান না করলে ধীরে ধীরে শিশুদের পারফরমেন্স খারাপ হয়। আর অপশন ডি বলছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, ও নিজের মনোযোগ কী করে বৃদ্ধি করবে যখন বিদ্যালয়ে ভালো করে ক্লাস হবে না, তো এটাও যুক্তিযুক্ত নয়, যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন সি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 19। ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন আর সিন অ্যাজ, প্রোগ্রেসিভ এডুকেশনে বা প্রগতিশীল শিক্ষার মধ্যে শিশুদের কি করে দেখা হয় বা কীভাবে দেখা হয়? অ্যাক্টিভ এক্সপ্লোরার হিসাবে দেখা হয়, ইয়েস, অবশ্যই অ্যাক্টিভ এক্সপ্লোরার হিসাবে দেখা হয়, হাতে কলমে শিক্ষাদান করা হয়। ব্ল্যাঙ্ক স্লেট, দেখুন এখানে প্রোগ্রেসিভ এডুকেশনে শিশুদের খালি স্লেট হিসাবে ধরা হয় না। আর অপশন সি বলছে প্যাসিভ ইমিটেটর্স, না, এখানে নিষ্ক্রিয় হিসাবেও ধরা হয় না, সক্রিয় হিসেবে ধরা হয়। আর অপশন ডি বলছে মিনিয়েচার অ্যাডাল্ট, ওরা এখনও কৈশোরে পৌঁছায়নি, ওরা কৈশোরের ক্ষুদ্র অবস্থা, এটাও ভুল। তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখুন ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার 20। Which one of the following statements about progressive education explains education is life itself, নিচের কোন স্টেটমেন্ট বা উক্তি শিক্ষাই জীবন উল্লেখ করছে? অপশনে লাইফ ইজ দ্য ট্রু এডুকেটর, জীবন হলো সত্যিকারের শিক্ষক, এটাও ঠিক শুদ্ধ হবে না, ভুল হবে। অপশন বি এডুকেশন ইন স্কুল শুড রিফ্লেক্ট দ্য সোশ্যাল অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। কেননা শিক্ষা আমাদের কি করতে হবে? সামাজিক জীবন এবং ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগৎকে দেখাতে হবে বা ইনক্লুড করতে হবে, ঠিক আছে। তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। আর অপশন সি বলছে স্কুল এডুকেশন শুড কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ পসিবল, যত সময় পর্যন্ত পারা যায় স্কুল এডুকেশন কন্টিনিউ করলে কি এটা প্রোগ্রেসিভ এডুকেশন হয়ে যাবে বা এডুকেশন ইজ লাইফ ইটসেলফ হয়ে যাবে? হবে না। অপশন ডি বলছে স্কুলস আর নট রিকোয়ার্ড, বিদ্যালয়ের প্রয়োজন নেই, এটা কি সত্য? এটা সত্য নয়, বিদ্যালয়ের প্রয়োজন আছে, ঠিক আছে। বিদ্যালয়ে ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে পারে না। এখানে বলছে চিলড্রেন ক্যান লার্ন ফ্রম দেয়ার লাইফ এক্সপিরিয়েন্সেস, বিদ্যালয়ে যদি ওরা না যায়, শিশুরা না যায়, তাহলে ওরা কি করে লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে না। তাই বিদ্যালয়ের প্রয়োজন আছে, এটা কারেক্ট হবে না। ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, দিস ইজ দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ।